শেখ হাসিনার মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। তারা জানিয়েছে ফরেনসিক পরীক্ষার পর এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। শেখ হাসিনাকে নির্মমভাবে বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয় এবং এই ঘটনার জন্য ঢাকা থেকে ভাড়া করে আনা হয় 3 খুনিকে। তারা এসে একদম সরাসরি হত্যাযজ্ঞে অংশ নেয়। শেখ হাসিনা মারা গেছে ভারতের এনডিটিভি আর রয়টার্স প্রমাণ করে দিছে। রয়টার্স তো হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের শীর্ষ গণমাধ্যম, আর এনডিটিভি হচ্ছে ভারতেরই এনডিটিভি। ভাই, আবারও প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা মারা গেছে। কিভাবে প্রমাণ হয়েছে একটু ক্লিয়ার করে বুঝাই দেই, তাহলে বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হত্যার ঘটনায় কলকাতা গোয়েন্দা পুলিশ আর কি কোনো নতুন তথ্য জানিয়েছে, জানাবেন। দর্শক, বিজয় উদযাপনের মতো এক মহা সুখবর। এই জায়গায় বাংলাদেশ জিতে গেছে, জামাত ইসলামী জিতেছে, বিএনপি সরকার জিতেছে, বাংলাদেশের জনগণ, তৌহিদি জনতা, ইসলামপন্থীরা জিতেছে। শেখ হাসিনা একটা পতিতার নাম, একটা অভিশাপের নাম, একটা কালনাগিনীর নাম, একটা বেশ্যারানীর নাম। হাসিনা যে বেজন্মা, হাসিনার যে জন্মের ঠিক নাই, অবৈধ মায়ের অবৈধ সন্তান, তার প্রমাণ আমি আজকে আপনাদেরকে দেব। আওয়ামী লীগ নেতাদের ইয়াবার ব্যবসা হাত বদল হয়ে এখন বিএনপির কিছু নেতারা নিয়ন্ত্রণ করছে, দাবিটি করেছেন বিএনপির এমপি জয়নাল আবদিন ফারুক। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শেখ হাসিনা মারা গেছে ভারতের এনডিটিভি আর রয়টার্স প্রমাণ করে দিছে। আমি যখন বলছিলাম তখন অনেকেই আইসা আমার উপরে আক্রমণ করলেন, কমেন্টে আইসা মধুর মধুর বাণী ঝাড়লেন, মেসেজ দিলেন। এখন এনডিটিভি আর রয়টার্সকে কি বলবেন? রয়টার্স তো হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের শীর্ষ গণমাধ্যম, আর এনডিটিভি হচ্ছে ভারতেরই এনডিটিভি। এখন তাদের কিছু বলেন। যান, শেখ হাসিনা যে মারা গেছে তারা প্রমাণ করে দিছে, এখন তাদের কিছু যা বলেন। আসলে আমি ছোট মানুষ তো, যেগুলো কথাবার্তা বলি আপনারা মনে করেন আমি মনে হয় ভিউ ব্যবসা করি। ভাই, আবারও প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা মারা গেছে। কিভাবে প্রমাণ হয়েছে একটু ক্লিয়ার করে বুঝাই দেই, তাহলে বুঝতে পারবেন। এই ভারতের এনডিটিভির সাথে শেখ হাসিনা ইমেইলে সাক্ষাৎকার দিছে। তখন আন্তর্জাতিক মহলের বিভিন্ন গণমাধ্যম প্রশ্ন করছে যে শেখ হাসিনা আপনাদেরকে ইমেইলে সাক্ষাৎকার দিতে পারে, সেই শেখ হাসিনা সরাসরি কেন আপনাদেরকে সাক্ষাৎকার দিতে পারলো না বা কেন সাক্ষাৎকার দিচ্ছে না? তখন এনডিটিভি চুপ হয়ে গেছে, একবারে প্রতিবেদন বন্ধ করে দিছে। বুঝতে পারছেন কিভাবে প্রমাণ করতেছে? এনডিটিভি এই প্রশ্নের কোনো উত্তর দেয় নাই এবং এর প্রেক্ষিতে কোনো প্রতিবেদন এনডিটিভি করে নাই। তার মানে এনডিটিভি এই জায়গায় ধরা খেয়ে গেছে। তো এনডিটিভি যখন ধরা খাইছে তখন এনডিটিভির কথা তো সত্য প্রমাণ করতে হবে, তাই না? তারপরে এই আন্তর্জাতিক গণমাধ্যম, শীর্ষ গণমাধ্যম রয়টার্স একটা প্রতিবেদন প্রকাশ করছে। সেই প্রতিবেদন লিখছে শেখ হাসিনার সাথে প্রায় 1 ঘন্টার উপরে তাদের নাকি সাক্ষাৎকার হয়েছে, মানে সাক্ষাৎকার নিছে আর কি। তো 1 ঘন্টা সাক্ষাৎকার কিভাবে নিয়েছেন তার প্রতিবেদন যদি দেখেন, সেই প্রতিবেদনের ভিতরে লেখা আছে তারা মোবাইলে সাক্ষাৎকার নিছে এবং সেখানে বিদেশে একজন ছিল, ইন্ডিয়ায় একজন ছিল এবং বাংলাদেশে একজন ছিল। এই 2 জন সাংবাদিক, একজন এডিটর, সবাই মিলে শেখ হাসিনার 1 ঘন্টা সাক্ষাৎকার নিছে মোবাইলের মাধ্যমে। এখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার যদি সাক্ষাৎকার আপনারা মোবাইলে নিয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে শেখ হাসিনার অডিও ক্লিপ আছে, শেখ হাসিনা যে কথাগুলো বলছে সেই অডিও আপনাদের কাছে আছে, সেই অডিওটা একটু শুনান। একদম চুপ হয়ে গেছে রয়টার্স, ধরা খেয়ে গেছে। রয়টার্স এখন আর কিছু বলতে পারতেছে না। কেন অডিও তারা প্রকাশ করছে না, কেন অডিও প্রকাশ করলে তাদের কি হবে, এই প্রশ্নের উত্তর তারা দিচ্ছে না। চিন্তা করছেন? অর্থাৎ ভারতের এনডিটিভি তাদের যেই প্রতিবেদন শেখ হাসিনার সাথে ইমেল সাক্ষাৎকার, সেটাকে ইস্টাবলিশমেন্ট করতে রয়টার্সের দ্বারস্থ হয়েছে। রয়টার্সও এনডিটিভিকে বাঁচাতে যায় ধূপ করে ধরা খাইছে। কোনো প্রশ্নের উত্তর এই রয়টার্স দিতে পারতেছে না। এখন রয়টার্স এটা বলতে পারতেছে না যে আমাদের কাছে শেখ হাসিনার অডিও ক্লিপ নাই। এটা যদি বলে তখন তো রয়টার্স ধরা খাবে যে রয়টার্স আপনি একজন গণমাধ্যম। এই গণমাধ্যম শুধু একটা দেশের না, আন্তর্জাতিক গণমাধ্যম। সেই গণমাধ্যমের সাথে শেখ হাসিনা ইন্টারভিউ দিছে, কথা বলছে, সেটার রেকর্ড আপনাদের কাছে নাই। সেই রেকর্ড আপনারা কেন প্রকাশ করতেছেন না? কারণ তারাও এনডিটিভিকে বাঁচাতে যায় ধরা খাইছে। এখন আর কোনো উত্তর দিতে পারতেছে না। বুঝতে পারছেন?
এখন আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে একই প্রশ্ন উঠতেছে, শেখ হাসিনা কেন লাইভে আসতেছে না, শেখ হাসিনা সরাসরি কেন কথা বলতে পারতেছে না। এখন মানে অনেকে মনে করতেছে আর কি যে শেখ হাসিনাকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। আমি তো অনেক আগেই বলছিলাম যে শেখ হাসিনা জয় বাংলা হয়ে গেছে, বুঝতে পারছেন। শেখ হাসিনা আগে মানে প্রথম দিকে শোনা গেল যে তিনি এই পার্কে ওই পার্কে হাঁটতেছে, শোনা গেছে, ভিডিও নেই, অডিও নেই। সেটা নিয়েও প্রশ্ন উঠছে যে শেখ হাসিনা প্রথম দিকে একটা মানুষের নিরাপত্তা বা সিকিউরিটি ব্যবস্থা দিন দিন হালকা হয়। প্রথম দিকে যেমন যে হারে সিকিউরিটি দেওয়া হয়, এই যে তারেক রহমান যখন বাংলাদেশে আসলেন তখন তাকে যে সিকিউরিটি দেওয়া হয়েছে, এখন কি সেই সিকিউরিটি আছে? নেই। ঠিক প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রেই এইভাবেই সিকিউরিটি হয়। প্রথম দিকে কড়া নিরাপত্তা দেওয়া হয়, তারপর আস্তে 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 সেটা হালকা হয়ে যায়। কিন্তু শেখ হাসিনাকে নাকি ভারত তিনবার ট্রান্সফার করছে। কোথায় কোথায় করছে একমাত্র ভারত জানে। এটাও ভারতেরই গণমাধ্যম বলে। চিন্তা করছেন। এখন আন্তর্জাতিক মহল এবং আন্তর্জাতিক গণমাধ্যম প্রশ্ন তুলেছে যে শেখ হাসিনা সরাসরি কেন সাক্ষাৎকার দিতে পারছে না, লাইভে আসতে পারতেছে না, সামনে আসতে পারতেছে না, নেতাকর্মীদের সাথে দেখা করতে পারতেছে না। এর কারণ কি? শেখ হাসিনা কি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে? এই প্রশ্নের উত্তর কেউ কোথাও থেকে দিচ্ছে না। একজন সাংবাদিক বিশ্লেষণ করেছে, আপনারা খালেদ মহিউদ্দিনের নাম জানেন। খালেদ মহিউদ্দিন এই প্রশ্নগুলো তুলছে। তার টকশোতে একজন বলছে যে শেখ হাসিনা নিরাপত্তা জনিত কারণে সামনে আসতে পারতেছে না। তো নিরাপত্তা জনিত কারণে যদি সে সামনে না আসতে পারে তাহলে সে ইন্টারভিউ দিচ্ছে কিভাবে? এই প্রশ্নের উত্তর তার কাছে নাই। তিনি বলছেন আমি জানি না। চিন্তা করেন, শেখ হাসিনা যদি লাইভে আসে সমস্যা কি? এই যে শেখ হাসিনার সময় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সে লাইভে এসে কথা বলেছে। এবং দলের মহাসচিব ওবায়দুল কাদের, সেও লাইভে এসে সরাসরি কথা বলেছে। তাহলে শেখ হাসিনা কেন আসতে পারতেছে না? শেখ হাসিনা কি আদৌ আছে নাকি নেই? শেখ হাসিনা যে নেই, জয় বাংলা হয়ে গেছে, সেটা কিন্তু আমি অনেক আগে বলছি। এখন আস্তে আস্তে প্রমাণ হচ্ছে। আওয়ামী লীগের এই যে লুটপাট করার টাকা পয়সা বিদেশে নিয়ে যায় বিভিন্ন সংস্থাকে দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা বেঁচে আছে। আসলে শেখ হাসিনা বেঁচে না। এই যে শেখ হাসিনা বলতেছে আমি চট করে ঢুকে যাবো বাংলাদেশে, এই বছরেই বাংলাদেশে যাচ্ছি, সামনের সপ্তাহে বাংলাদেশে ঢুকতেছি। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে কি, এই যে জয়সওয়াল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সওয়াল, সে বলছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে আইনি প্রক্রিয়ায়। আইনি প্রক্রিয়া কিভাবে করবে? আইনি প্রক্রিয়ায় করতে হলে বন্দি চুক্তি যেটা আছে সেই বন্দি চুক্তির বিনিময় করতে হবে। বন্দি চুক্তির 6 খতে উল্লেখ করা আছে কোনো একটা ব্যক্তিকে যখন বন্দি বিনিময় করা হবে তখন তার বিষয়ে নিশ্চিত হতে হবে যে যেই দেশে তাকে পাঠানো হবে ওই দেশে গেলে তার প্রাণনাশের হুমকি আছে কিনা, সে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে কোনো ধরনের সমস্যায় পড়বে কিনা, বা আইনি কোনো রায় আছে কিনা, তারপর তার সাথে বন্দি বিনিময় চুক্তি হবে এবং সেই ব্যক্তিকে ওই দেশে পাঠানো হবে। এটা হচ্ছে বন্দি বিনিময় চুক্তির আইন। তো শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে আছে, সেই শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাইলে আর আসতে পারবে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানে যে আসলে শেখ হাসিনাকে পাঠানো সম্ভব না, কিন্তু শেখ হাসিনাকে যে করে হোক বাইসা রাখতে হবে। এটাই হচ্ছে কাঠসাজি দাদাবাবুদের দেশের। কারণ বাংলাদেশের মধ্যে এখন তো আর সেই দাদাবাবুদের আধিপত্য নাই। তারেক রহমান আজকেও বলছে যে ভারতে এখন সফর করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ ভারতের সফর নাকচ করে দিছে। মালয়েশিয়া গেছে, চীনে গেছে, ভারতে যাচ্ছে না। বুঝতে পারছেন? তাই শেখ হাসিনাকে বেঁচে রেখে জুজুর ভয় দেখানোর চেষ্টা চলবে এই বাংলাদেশের উপরে। বুঝতে পারছি। শেখ হাসিনা যদি বেঁচে থাকতো তাহলে লাইভে আসতো, কথা বলতো, নিজের ছেলের সাথে কথা বলতো। আবার অনেকেই বলার চেষ্টা করতেছে যে বিদেশে থাকা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা শেখ হাসিনার সাথে দেখা করছে। তো শেখ হাসিনার সাথে দেখা করলে তাদের ছবি ভিডিও দেন নেই, মানে ওই এক জায়গায় সবাই চুপ। আওয়ামী লীগের পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার মানে জনগণকে বুঝানোর একটা তৎপরতা চলতেছে, যেটা জনগণ ইতিমধ্যে বুঝতে পারছে যে শেখ হাসিনা আসলে জয় বাংলা হয়ে গেছে। দর্শক, বিজয় উদযাপনের মতো এক মহা সুখবর। দর্শক, বাংলাদেশের বিরুদ্ধে চারিদিকে মহা ষড়যন্ত্র চলছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশকে অস্থিতিশীল করতে বাংলাদেশ নিয়ে ভারত ইসরায়েলের এক মহা নাটকীয় ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এই জায়গায় বাংলাদেশ জিতে গেছে, জামাত ইসলামী জিতেছে, বিএনপি সরকার জিতেছে, বাংলাদেশের জনগণ, তৌহিদি জনতা, ইসলামপন্থীরা জিতেছে। এই ষড়যন্ত্র সামনে এগোবে না, কেল্লা পথে। দর্শক, কি সেটা আপনারা জানেন যে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে, ইসরায়েল বাংলাদেশকে অস্থিতিশীল করতে বাংলাদেশে জঙ্গি কার্ড খেলার উদ্যোগ নিয়েছে। অরিজিনালি জঙ্গি ভাবাপন্ন কিছু যুবক আছে, এই ফাতাহ কমব্যাট বা আরো অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা জঙ্গি ভাবাপন্ন। তো এদের যে সূক্ষ্ম ব্রেইন ওয়াশ, এটাকে কাজে লাগিয়ে কিছু যুবককে বিপদগামী করা সম্ভব। এর মধ্য দিয়েই ভারত ইসরায়েল এই জঙ্গি কার্ড খেলছে। ভারত ইসরায়েল যৌথভাবে, এবং ইসরায়েল বাংলাদেশ নিয়ে কথা ইসরায়েলে বসে বলে না, তারা বলে ভারত বসে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। তারা চায় এই যে গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তি নির্মাণ, বাংলাদেশে রাম পূজা নেই। বাংলাদেশে আছে লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, এগুলো।
কিন্তু পলিটিক্যাল উদ্দেশ্য প্রণোদিতভাবে রাম মূর্তি নির্মাণ করেছে, বিশাল রাম মূর্তি। এটা সরাসরি রয়ের প্রজেক্ট এবং স্বাভাবিকভাবে ইসলামপন্থীরা প্রতিবাদ করেছে, যার ফলে মানে ভারত ইসরায়েলের চিন্তা হচ্ছে বাংলাদেশকে নিয়ে এইভাবে যে রাম মূর্তির বিরুদ্ধে প্রতিবাদ করবে, অনেকে হয়তো হামলাও করতে পারে, তারপরে ভারত ইসরায়েল বলবে যে বাংলাদেশের জঙ্গি হামলা, বাংলাদেশে হিন্দু হামলা, সংখ্যালঘুদের মেরে ফেলার হামলা, এবং ভারতই তাদের নিজেদের সৃষ্ট জঙ্গিদের মাধ্যমে ফতোয়া দেবে যে এই মূর্তি ভেঙে ফেলতে হবে, অমুক তমুক নানান কিছু। তো এই রাম মূর্তি ওটা কোনো ধর্মীয় উপাসনার উদ্দেশ্যে করা হয়নি, ওটা রাজনৈতিক জলঘোলা করার জন্য করা হয়েছিল, কারণ বাংলাদেশে রাম পূজা নেই, কেউ রাম ভক্ত না, অতএব ওটা ডেফিনেটলি একটা ব্যাড ইন্টেনশন, ইল ইন্টেনশন এটা করা হয়েছে। সেই রাম মূর্তি নির্মাতা গ্রেপ্তার হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তারপরে তাকে কারাগারে পাঠানো হয়েছে, এবং সেই রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ব্যাংকে 9 কোটি টাকার লেনদেন পাওয়া গেছে। তার উৎস কি? আদালত সেই প্রশ্ন তুলেছে। আরো সন্দেহজনক অনেক কিছু রিমান্ডে পাওয়া গেছে। এখন তিনি রাম মূর্তি নির্মাণ করেছেন, এ কারণে তাকে গ্রেপ্তার করার কোনো প্রয়োজন হয়নি। অবৈধ টাকা এবং আরো সন্দেহজনক বিভিন্ন কার্যক্রমে তিনি ফেসে গেছেন। এর মাধ্যমে গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তি নির্মাণ সংক্রান্ত সমস্ত প্রজেক্ট ব্যর্থ হয়েছে। বিএনপি সরকার ওই হরিদাসকে গ্রেপ্তার করার সাহস করেছে, তাকে রিমান্ডে নিয়েছে, থলের বিড়াল বেরিয়ে এসেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিরোধী রাম মূর্তি কেন্দ্রিক ষড়যন্ত্রের মাটি চাপা হয়েছে। চিন্ময় দাসকে গ্রেপ্তার করে এবং হজম করে ভারতের বিরাট বিরাট ষড়যন্ত্র প্রজেক্ট ইসকনের দৌড় বাংলাদেশে বন্ধ করে দিয়েছিল ইউনূস সরকার। নইলে ইসকন বিভিন্নভাবে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টি করত, কিন্তু সেটা পারেনি। ঠিক তদ্রুপ এই হরিদাস রাম মূর্তি নির্মাণের মধ্য দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ভারতের এজেন্ডা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল। বিএনপি সরকার তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে, এবং রাম মূর্তি কেন নির্মাণ করেছে এ নিয়ে কোনো প্রশ্ন নেই, যদিও এ নিয়ে আমাদের প্রশ্ন আছে, কিন্তু সরকার এ নিয়ে প্রশ্ন নেই। বাংলাদেশে রাম পূজা নেই, তারপরে রাম মূর্তি নির্মাণ করেছে, করুক, কিন্তু তুমি টাকা পেয়েছো কোথায় বাবা? তোমার পেশা কি? তোমার গোপন কানেকশন কোন দেশের সাথে? এইসব থলের বিড়াল বেরিয়ে আস। অতএব এত বড় একটা প্রজেক্ট, যেটাকে কেন্দ্র করে পুরো রংপুর দখলের একটা ষড়যন্ত্র ছিল, দুর্বিসন্ধি ছিল, এই গাইবান্ধার পলাশবাড়ি রাম মূর্তিকে কেন্দ্র করে ইসলামপন্থী বাংলাদেশপন্থীরা বিক্ষোভ মিছিল পর্যন্ত করেছে। হিন্দু সেটেলার মানে অনেকে পুরো রংপুরে যে নতুন নতুন ভারতের টাকায় জমি কিনে ওইখানে বসতি স্থাপনের অনেক পরিকল্পনাও করেছে। অনেক ষড়যন্ত্রমূলক এবং সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করা গেছিল। সেই জায়গায় এই হরিদাসকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ওই সেটেলার হওয়ারও কেউ সাহস পাবে না। রংপুরে যে গোপালগঞ্জ থেকে রংপুরে যে জমি কিনে ওইখানে স্থায়ী হবে, এগুলো আর পারবে না। বাংলাদেশের বিরুদ্ধে এক মহা ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এখন এই হরিদাসকে হজম করতে হবে, অলরেডি হজম হয়েছে, তেমন কোনো প্রতিক্রিয়া কিন্তু নাই। ইসকনের সেই চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর বিএনপিও অসন্তুষ্ট হয়েছিল এবং অনেকেই অসন্তুষ্ট হয়েছিল, রিয়াকশন হয়েছিল, কেউ কেউ বিক্ষোভ মিছিল করেছিল, অনেকে তার মুক্তি চেয়েছিল। এখন ইউনূস সরকারকে তো সকাল সন্ধ্যা অযাচিতভাবে ইরিটেট করতো, কিন্তু এখন এই হরিদাসকে গ্রেপ্তার করেছে, সেরকম কোনো পক্ষ ওরকম কোনো রিয়াকশন দেখায়নি, কোনো বিক্ষোভ মিছিল মুক্তির দাবিতে এরকম কিছুই নেই। অসাধারণ, এটা একটা বিজয়, এটা উদযাপন করার মতো বিজয়। এটা একটা ছোট খবর, পত্রিকার পাতায় ছোট করে আসে যে রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ব্যাংকে 9 কোটি টাকার উৎস, রিমান্ড শেষে কারাগারে প্রেরণ, জাস্ট এভাবে আসে। কিন্তু এটা যে বাংলাদেশ বিরোধী এক মহা ষড়যন্ত্রে কবররচিত হয়েছে, এটা যে বাংলাদেশের জনগণের জন্য একটা সুখবর, এটা যে আমাদের একটা বিজয়, ওইভাবে দেখা হচ্ছে না। কিন্তু আশা করি আমার দর্শকরা বুঝতে পারছেন এটা কতটা তাৎপর্যপূর্ণ। ভারতের $1 বিলিয়ন প্রজেক্ট নষ্ট হয়ে গেছে এই গ্রেপ্তারের মধ্য দিয়ে। এরকম জানাই চালাকি করবে জামাত, এনসিপি, ইসলামপন্থীরা প্রতিবাদ করবে, তারপরে বিএনপি সরকার গ্রেপ্তার করবে, এবং গ্রেপ্তার তো করবেই, হজম করা হবে গ্রেপ্তার করে, শীঘ্র বের হতে পারবে না। 5 বছরে কারাগার থেকে বের হতে পারবেন। চিন্ময় দাস, হরিদাস গ্রেপ্তার, বের হওয়ার কোনো সুযোগ নেই। তারা হিন্দু নাকি? এটা হিন্দু তো বিএনপি সরকারের এমপি আছে, মন্ত্রী আছে, সংস্কৃতি মন্ত্রী হিন্দু, এরপরে গয়েশ্বর বাবু আছে হিন্দু, আমাকে স্নেহ করেন, এরকম আছেন তো, আরো অনেকেই আছেন। সংরক্ষিত মহিলা আসনে গয়েশ্বরের পুত্রবধূ আছেন, বাবা মেয়ে দুইজনেই এমপি, মন্ত্রীর মেয়ে এমপি, এটা তো আছে এই সংসদে হিন্দু। এর মানে হিন্দু বিদ্বেষী নয় বিএনপি সরকার, আমরা কেউই নয়, হিন্দুরা আমাদের বন্ধু। কিন্তু এখানে সন্ত্রাসী, প্রতিবেশী দেশের এজেন্ট, এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, যেরকম মুসলমান জঙ্গিদের গ্রেপ্তার করা হচ্ছে, ফাতাহ কম্ব্যাটের ছেলেদের গ্রেপ্তার করা হচ্ছে, এরকম ইসকন জঙ্গিদেরও গ্রেপ্তার করা হয়েছে, এরকম এই হরিদাসকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।